বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কার নিয়ে কারো সাথে বিএনপির কোনো ভিন্নতা নেই, তবে স্বৈরাচার পালিয়ে গেলেও অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। বিকেলে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। কেউ যেন দলের নাম ভাঙিয়ে ব্যক্তি স্বার্থ হাসিল কিংবা বিভ্রান্তি ছড়াতে না পারে, সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তারেক রহমান। প্রতিনিধি আব্দুল্লাহ মামুন পলাশকে সাথে নিয়ে মাহবুব সৈকতের রিপোর্ট। কিশোরগঞ্জের পুরনো স্টেডিয়ামে আয়োজন করা হয় জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। এতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সাথে অংশ নেন তৃণমূলের নেতারা। সমাপনী অধিবেশনে যুক্তরাজ্য থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নির্বাচনে জনগণের রায় আনতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আমাদের সামনে একটি লক্ষ্য থাকতে হবে। কি সেটি হচ্ছে যে কোনো মূল্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। সংস্কার নিয়ে কারো সাথে বিএনপির কোনো আপত্তি নেই জানিয়ে স্বৈরাচার পালিয়ে গেলেও অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে বলেও মন্তব্য করেন তিনি। স্বৈরাচার তো বিদায় হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে, কিন্তু অদৃশ্য শক্তি কিন্তু ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে। মনে আছে আপনাদের, এই কথাটি আমি বিভিন্ন সময় বলেছি, আজকে থেকে প্রায় 1 বছর আগে। আজ আমার 1 বছর আগের কথা কিন্তু ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে। দলের নাম ভাঙিয়ে ব্যক্তি স্বার্থ হাসিল কিংবা বিভ্রান্তি ছড়াতে কেউ যাতে না পারে, সেজন্যও সবাইকে সচেতন থাকার নির্দেশনা দেন তারেক রহমান। শহীদ জিয়া এবং দেশজি খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিককে আমাদের অত্যন্ত সচেতন থাকতে হবে। কেউ যেন আমাদের নাম ব্যবহার করে, এই দলের নাম ব্যবহার করে, বিএনপির নাম ব্যবহার করে তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে। জনগণের মধ্যে আমাদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে না পারে, এই ব্যাপারে আপনাদের প্রত্যেককে দায়িত্ব গ্রহণ করতে হবে। সকাল থেকে শুরু হওয়া সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। মাহবুব সৈকত, মাই টিভি, কিশোরগঞ্জ। বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে আর অপপ্রচার চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী ভাষণে তিনি এসব কথা বলেন। অন্যদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পিআর পদ্ধতিতে কেউ নির্বাচন চাইলে সেই বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে। ইলিয়াস মাতবরের রিপোর্ট। দীর্ঘ 9 বছর পর অনুষ্ঠিত হল কিশোরগঞ্জ জেলা বিএনপি ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলন উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শত প্রতিকূলতার মাঝেও কোনোদিন মাথা নত করেনি বিএনপি। বিএনপি হচ্ছে সেই দল, যেই দল হচ্ছে ফিনিক্স পাখির মতো বহুবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করবার, বিএনপিকে ভেঙে ফেলবার, কিন্তু বিএনপিকে কেউ ভাঙতে পারেনি। পেরেছে? যারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, খুন করেছে, হত্যা করেছে, তারাই শেষ হয়ে গেছে, তারাই পালিয়ে গেছে। অন্যদিকে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জনগণ পিআর চায় কিনা তা জনগণই নির্ধারণ করবে। আজকে এই বাহানা, কালকে এই বাহানা, পরশু এই বাহানা দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন? কেউ বলছেন পিআর চাই, ঠিক আছে, পিআর যদি চাইতে হয় সেটা তো ডিসাইড করবে জনগণ। আমরা কে কয়টা রাস্তায় মিছিল করলাম, বিভাগীয় পর্যায়ে কে কয়টা সভা করলাম, 1000-2000 লোক দিয়ে মিছিল করলাম, তাতে কি পিআর প্রতিষ্ঠিত হয়ে গেল? আপনারা নির্বাচনী ইশতেহারে আপনাদের দাবিগুলো উল্লেখ করে নির্বাচনে আসুন। জনগণ যদি আপনাদের পক্ষে রায় দেয়, ইশতেহারের পক্ষে রায় দেয়, আপনারা সেটা বাস্তবায়ন করবেন। এটাই তো গণতান্ত্রিক রীতি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, বিগত 15 বছরে স্বৈরাচার আওয়ামী লীগ বাংলাদেশের অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছে। ব্যাংকার বিমাকে যদি আমরা অপব্যবহার করে সেটা আমাদের দরিদ্র মানুষকে বঞ্চিত করার এবং লুটপাট করার অস্ত্র হিসেবে ব্যবহার করি, যেটা আওয়ামী লীগ করেছিল। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা থাকলেও তা কেটে গিয়ে নির্বাচন হবে। শনিবার সকালে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। মান্না বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন বর্তমান প্রেক্ষাপটে বাস্তবসম্মত নয়। ছাত্র সংসদ নির্বাচনের কিছু প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে, তবে এসব নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনের ফলাফল বদলে দেওয়ার মতো প্রভাব ফেলবে না বলেও মন্তব্য করেন মাহমুদুর রহমান মান্না। এই ৫ মাসে আরও কিছু কিছু ফ্যাক্টর তো হবে, যুক্ত হবে, ইভেন্ট হবে, ঘটনা ঘটবে, সেই ঘটনাও জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে। জামাতের ভোট সর্বশেষ কত ছিল আমার এক্স্যাক্টলি মনে নয়, পসিবিলি 7% বা সামথিং, এইটা 9% হলো। তাহলে কি বলবেন, প্রভাব পড়েছে? এমন হতে পারে এই ডাকসু নির্বাচনে তার কোনো প্রভাবই পড়েনি, অন্য কোনো প্রভাবে নয়, 7টা 9 হয়ে গেছে। এমন হতেই পারে ওই এলাকায় যারা বিএনপি ক্যান্ডিডেট ছিলেন, যেখানে যেখানে তারা বেশি ভোট পেয়েছে, ওই 2টা 3টা 4টা 10টা লোক মাস্তান রীতিমতো দলের কথাই শোনেনি। এমন হতে পারে ওই এলাকায় বিএনপি একজনের বদলে 3 জন দাঁড়িয়ে গেছে, মাননীয় দলের কথা। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, আগামী নির্বাচনের আগে মানুষ অন্তত বিচার ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন দেখতে চায়। কিন্তু অন্তর্বর্তী সরকারের কয়েকজন শুধু বড় বড় কথা বলছেন, বাস্তবে কোনো অগ্রগতি নেই। জুলাই সনদ বাস্তবায়ন সীমাবদ্ধ রয়ে গেছে টেবিল আলোচনায়। সকালে রাজধানীর পল্টন মোড়ে ঢাকা মহানগর কমিটির সমাবেশ ও পদযাত্রায় তিনি মন্তব্য করেন, এই নির্বাচন যদি আজকে কোনোভাবেই প্রলম্বিত হয়, নির্বাচন যদি পিছিয়ে যায়, তাহলে বাংলাদেশের সামাজিক নৈরাজ্য খুব দ্রুতই একটা রাজনৈতিক নৈরাজ্যে পর্যবসিত হবে। অভ্যুত্থানকারী দলগুলোর মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা যদি উগ্র বল প্রয়োগের, রাস্তা দখলের প্রতিযোগিতায় পর্যবসিত হয়, পতিত ফ্যাসিবাদী শক্তি এই সুযোগ অনেকে গ্রহণ করবার জন্য তৈরি আছে। অনেকে দেখতে চায় অভ্যুত্থানকারী দলগুলো আমরা মারামারি করি, আমরা কাটাকাটি করি, দ্বন্দ্ব সংঘাতে আমরা লিপ্ত হই। আপনারা কি এরকম একটা পরিস্থিতি কেউ কি আপনারা ডেকে আনতে চান? যদি ডেকে আনতে না চান, আমি বলবো কথা বলেন, আলোচনা করেন, দাবি উত্থাপন করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু রাজনৈতিক প্রতিযোগিতাকে রাজপথের হিংসাশ্রয়ী কোনো কর্মসূচির মধ্যে নিয়ে যাবেন না। জুলাই আগস্টের আন্দোলনে শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আন্দোলনে যারা বিরোধিতা করেছেন তারা কোনোদিনও ফিরতে পারবে না বলেও জানান তিনি। দুপুরে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও তারুণ্যের উৎসবে অংশ নিয়ে মাওয়া প্রান্তে জুলাই বিপ্লব ও পরে জাজিরা প্রান্তে জুলাই আত্মত্যাগের গ্রাফিতি উদ্বোধন করে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন। জুলাইয়ের গণঅভ্যুত্থান কেবল একটি আন্দোলন ছিল না, বরং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম ছিল উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই আন্দোলন জাতিকে নতুন দিশা দিয়েছিল। যারা গ্রাফিতির বিরুদ্ধে তারা আর কোনোদিনও আসবে না, তারা আর কোনোদিনও আসবে না। এটা যদি আপনাকে ভিতরে কারো থাকে যে তারা আবার আসবে, তো এটা আপনাকে মাথা থেকে ঝেড়ে ফেলতে পারে। এরা আসবে না, তাদের যে আত্মত্যাগ এটা কোনোদিনও বেঁচে যাবে না। রোহিঙ্গা সংকট যেন বৈশ্বিক শিরোনামে জায়গা পায়, জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনে সে চেষ্টা করবে সরকার, একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের অনুরোধের প্রেক্ষিতে 30 তারিখ উচ্চ পর্যায়ের এই সম্মেলন হচ্ছে, এটি কোনো লাইভ ইভেন্ট নয়। বিকেলে পিআইবিতে রোহিঙ্গা সংকট শীর্ষক সিম্পোজিয়ামে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব কথা বলেন। সাথে যাদের ইন্টারেস্ট আছে তারা সবাই থাকবেন। আরো আমরা আশা করছি অনেকগুলো দেশ, দেড়শো উপরে দেশ থাকবেন, এরা এখানে ইন্টারেস্ট করবেন। এটা একটা খুব বড়, এটা কোনো সাইড ইভেন্ট না, এটা একটা মেইন ইভেন্টগুলোর একটা। ওইটা অলরেডি আমাদের ফরেন মিনিস্ট্রি উনি বলেছেন। তো আশা করছি এর ফলে রোহিঙ্গাদের যে ক্রাইসিসটার একটা সলিউশনের দিকে, একটা রেজলিউশনের দিকে যাবে। আমাদের বারবার আমরা বলছি যে বাংলাদেশ এই রোহিঙ্গা ক্রাইসিসের সলিউশনটা মায়ানমারে রাখাই নেই, এবং এদের একটা ডিগনিফাইড ভলান্টারি রিটার্নের মাধ্যমেই এটা, এবং সেফ রিটার্নের মাধ্যমেই এই ক্রাইসিসটার একটা আমরা সমাপ্তিটা আনবো। কিন্তু এটা করার জন্য যে ক্ষেত্রটা প্রস্তুত করার, যেটার জন্য ডিপ্লোম্যাটিক যেই পুশটা দরকার ছিল, এটা আমরা একটা সময় যে 2017-18 সালের পরে যে আমরা তেমন একটা করি নাই।
আর একটা না করার কারণ হচ্ছে আমরা তো আমাদের ফরেন পলিসিকে আউটসোর্স করে রেখেছিলাম। আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মারামারিতে আদাবরে রিপন নিহতের ঘটনায় প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী বেলচা মনি সহ 5 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিকেলে এক সংবাদ সম্মেলনে কথা জানান ডিএমপির মুখপাত্র মোহাম্মদ তালিবুর রহমান। এ সময় রাজধানীর বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান ডিএমপির এই মুখপাত্র। মাহবুব সৈকতের আরও একটি রিপোর্ট। মাদকের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলতি মাসের 16 তারিখ রাজধানীর আদাবরের বালুর মাঠে 16 নম্বর এলাকার রাজু গ্রুপ এবং 10 নম্বর এলাকার বেলচামনির গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী ওই সময় বেলচামনির গ্রুপের লোকজন রাজু গ্রুপের রিপন ওরফে নিপুণকে শ্যামলী হাউজিংয়ে তার বাসায় ঢুকে কুপিয়ে গুরুতর জখম করে। এতে তার স্ত্রী আরজু বেগম এবং ছেলে ইমনও আহত হয়। পরে স্থানীয়রা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিপনের মৃত্যু হয়। এ ঘটনায় হত্যা মামলার প্রধান আসামি বেলচামনির সহ 5 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এ বিষয়ে কথা বলেন গোয়েন্দা তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ রাকিব খান। রকিব হাওলাদার ওরফে ছোট রকিব, গোলাম রাব্বানী সাহস, মনির হোসেন ওরফে গুজামনি এবং 28 টাকে আমরা গ্রেফতার করি। কিশোর মাদক ব্যবসা, তারপর অন্যকে ভয় দেখিয়ে টাকা আদায় করা, মানুষকে আটক করে টাকা আদায় করা, কিংবা হচ্ছে ছিনতাই করা, কিংবা ছিনতাইকারীর যে গ্যাংগুলো আছে তাদেরকে প্রশ্রয় দেওয়া কিন্তু এর অন্যতম কাজ বলে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোহাম্মদপুর সহ নগরীর বিভিন্ন এলাকার অপরাধীরা রাজধানীর পার্শ্ববর্তী অন্যান্য এলাকাকে সেফ হোম হিসেবেও ব্যবহারের কথা স্বীকার করেছে। এইখানে কোনো কাজ করলে তারা ওই পাশে চলে যায়, ওই পাশে কোনো কাজ করলে ওই পাশে লোকজন আবার এই পাশে চলে আসে। তো আমরা কিন্তু এই ধরনের সেফ হাউস যেগুলো আছে বা স্থানীয়ভাবে যারা তাদেরকে শেল্টার দিয়ে থাকে তাদেরকে কিন্তু আমরা চিহ্নিত করার চেষ্টা করছি। ব্রিফিংয়ে সাম্প্রতিক রাজধানীর বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান ডিএমপির মুখপাত্র মোহাম্মদ তালিবুর রহমান। সম্প্রতি যে বিভিন্ন সময়ে ঢাকা মহানগরীতে ঝটিকা মিছিল বের করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ কিছু সংগঠন, তাদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। এবার ছাত্র সংসদ নির্বাচনের খবর। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে 24 দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল। আজ সকাল 10:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরের সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ইশতেহার ঘোষণা করা হয়। 12 মাস 24 সংস্কার শীর্ষক এই ইশতেহারে বিভিন্ন প্রস্তাবনা দেওয়া হয়েছে। এই নির্বাচনে জয়ী হলে নির্ধারিত সময়ের মধ্যে এসব প্রস্তাবনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত ইশতেহার পাঠ করেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী মোসাকুর রহমান জাহিদ। সকল ধরনের নিয়োগ ও প্রাতিষ্ঠানিক সুবিধার ক্ষেত্রে বৈষম্য দূর করতে চাই। জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে চাই। জুলাই জাদুঘর স্থাপন করতে চাই এবং 16 জুলাই যেদিন ছাত্রলীগ পালিয়েছিল 16 জুলাইকে সন্ত্রাস প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করতে চাই। মাদক ও চুরি ছিনতাই প্রতিরোধ এবং ক্যাম্পাস নিরাপত্তা জোন প্রতিষ্ঠার লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, রাতের বেলা ক্যাম্পাসে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা। রাজশাহী বিশ্ববিদ্যালয় পোষ্য কোটা বাতিলের দাবিতে অনশনরত ও সাধারণ শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শিক্ষক ও কর্মকর্তাদের সাথে হাতাহাতির ঘটনা ঘটেছে। বেলা 4:30টার দিকে উপাচার্য প্রফেসর মাইনুদ্দিন অফিস থেকে বাসায় ফেরার পথে কোটা বিরোধী শিক্ষার্থীরা তার পিছু নেন। সিনেট শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের হাতাহাতি শুরু হয়। এরপর আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যকে বাসায় ঢুকতে গেলে তারা বাধা দেন এবং গেট অবরুদ্ধ করে রাখেন। এ সময় প্রফেসর মাইনুদ্দিন কয়েকজন শিক্ষক কর্মকর্তাকে সঙ্গে নিয়ে জুবেরি ভবনে আশ্রয় নিলে সেখানে শিক্ষার্থীরা তাকে অবরুদ্ধ করে। এ সময় হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো কেন্দ্রীয় ছাত্র সংসদ যকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে আগামী ২৭ নভেম্বর নির্বাচন আয়োজনের রোড ম্যাপ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারিখ ঘোষণার পরপরই নির্বাচনী আমেজ বিরাজ করতে শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। এবারে নির্বাচনে ছাত্র শিবির, ছাত্র দলের পাশাপাশি প্রতিযোগিতা করছে বিভিন্ন স্বতন্ত্র প্যানেল। আফজাল হোসেনের রিপোর্ট। অনেক আন্দোলন আর বিক্ষোভের পর অবশেষে ঘোষণা করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তারিখ। আগামী ২৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়টির ইতিহাসে প্রথমবারের মতো যকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে আগামী ৮ অক্টোবর থেকে নির্বাচন কমিশন গঠন ও কার্যক্রম শুরু হবে। এরপর ধাপে ধাপে তফসিল ঘোষণা, ভোটার তালিকা প্রস্তুত, মনোনয়ন জমা ও যাচাই বাছাই সহ সব কার্যক্রম সম্পন্ন হবে। নির্বাচনের দিন তারিখ ঘোষণা করতেই নির্বাচনী উৎসব বিরাজ করতে শুরু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ভোটারদের কাছে যোগাযোগ বাড়িয়েছেন সম্ভাব্য প্রার্থীরা। রোডম্যাপ ঘোষণা করার পর থেকেই আমার ক্যাম্পাসের সিনিয়র জুনিয়র আমার সহপাঠী সবার মধ্যে নির্বাচন মুখের একটা আমেজ তৈরি হয়েছে। সবাই ফেসবুকে বিভিন্ন পোস্ট করছে। পুরো 18,000 শিক্ষার্থীর মতো আমরাও একটি ঈদের যে আমেজের মতো, মানে যকসুটা একটা ঈদের আমেজের মতো অনুষ্ঠিত হবে। সবাই এটি উদযাপন করবে, এটি আমরা চাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল না থাকা, পর্যাপ্ত ভাতা ও বিভিন্ন বরাদ্দ না থাকার বিষয়টি সামনে আনছেন শিক্ষার্থীরা। পাবলিক বিশ্ববিদ্যালয় বলার মতো আসলে যেই জিনিসপত্র প্রয়োজন, একটা ছাত্রদের জন্য হল থাকবে, ছাত্রীদের জন্য হল থাকবে, একটা ক্যাম্পাস থাকবে। আমি যদি বলি এই বিশ্ববিদ্যালয়ে আপনি একটা পর্যাপ্ত পানি খাওয়ার মতো আপনি জায়গা পাবেন না। শিক্ষার্থীরা তাকেই বাছাই করবে, নির্বাচিত করবে যে তাদের জন্য যোগ্য। বা আমি মনে করতে পারি একজন প্রার্থী হিসেবে আমি হয়তো মনে করতে পারি আমি যোগ্য, কিন্তু তাদের পারসেপশন অন্য কিছু হতে পারে। তা আমার বিষয় হলো যে ছাত্র সংসদ নির্বাচনে যেই আসুক না কেন, বিগত দিনে যেভাবে আমি ন্যায্য আন্দোলনে ছিলাম, ক্যাম্পাসের প্রত্যেকটি যৌক্তিক আন্দোলনে ছিলাম, সেইভাবেই তাদেরকে আমি সাপোর্ট করবো ইনশাল্লাহ। তবে নির্বাচন সুষ্ঠু হবে বলে আশাবাদী প্রার্থী ও ভোটাররা। এছাড়া সব দল একসাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা। আমাদের ক্যাম্পাসের পরিবেশ এখন যে নির্বাচন পরিবেশ সেটা এখন উৎসবমুখরভাবে চলতেছে, কিন্তু কোনো দলের মধ্যে কোনো সংঘাত, কোনো বিভেদ এখনো দেখা যায়নি। মানে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এটা আপনি দেখতে পারবেন যে আশেপাশে ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ বা ছাত্র দল সবাই একসাথে আড্ডা দেয়, একসাথে চা খায়। মানে তাদের মধ্যে অন্যরকম সম্পর্ক, ওরকম বিভেদটা এখনো নজর পড়েনি। যারা হবে নির্বাচিত তাদের প্রতি এই প্রত্যাশা যে আমাদের ক্যাম্পাসটা আরও সুন্দর করুক, অনেক সমস্যা মোকাবেলা করুক। প্রার্থী যখন আসলে সব ধরনের রাজনীতি থেকে দূরে সরে শিক্ষার্থীর কাছাকাছি পৌঁছাতে পারবে, তখন ওই প্রার্থীটা আসলে তার ভোট ব্যাঙ্কগুলো বাড়তে থাকবে। এবারে নির্বাচনে প্যানেল নয়, বরং প্রার্থীদের যোগ্যতাকেই প্রাধান্য দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। রংপুরের গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে আবারও তীব্র ভাঙন দেখা দিয়েছে। দুদিনেই বাঁধের প্রায় 7 মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে ভাঙন ঝুঁকিতে পড়েছে দ্বিতীয় তিস্তা সেতু ও রংপুর লালমনিরহাট আঞ্চলিক সড়ক। কয়েক মাস ধরে ভাঙন চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। প্রতিনিধি মাহমুদুল হাসানের তথ্যচিত্র আরও জানাচ্ছেন শামসাবিজ উচ্ছ্বাস। উজানের পাহাড়ি ঢলের তীব্র স্রোতে দ্বিতীয় তিস্তা সেতুর রক্ষাবাঁধের 60 মিটার অংশ ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। প্রায় 900 মিটার দীর্ঘ এই বাঁধের ভাঙন দেখা দেয়ায় হুমকির মুখে পড়েছে সেতু ও রংপুর লালমনিরহাট আঞ্চলিক সড়ক। প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করে অন্তত 30 থেকে 35 হাজার মানুষ। স্থানীয়দের অভিযোগ, কয়েক মাস আগে বাঁধের ব্লক ধসে গেলেও এলজিডি কোনো ব্যবস্থা নেয়নি। 60 মিটার পর্যন্ত নদীগর্ভে বেড়িবাঁধ বিলীন হয়ে গিয়েছে। এই তিস্তা যদি এখানে বাঁধের মাথা ভাঙে, আমাদের বাড়ি ঘর ধরে ধকপকত পড়ে যাবে। এলজিডিকে বারবার অবগত করা হলেও তারা শুধু আশ্বাস দিয়েছেন, কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেননি বলে জানান জনপ্রতিনিধিরাও। এটা ভেঙে গেলে যে সমস্যাটা আপনারা জানেন, রংপুর লালমনিরহাট যে সেতু আছে আমাদের, এই তিস্তা মহিপুর সেতু, এই সেতুটা থেকে আমাদের লালমনিরহাটে যাওয়া যাতায়াত রাস্তাটাও পর্যন্ত হুমকির মুখে পড়বে। বাঁধ ধসের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান উপজেলা প্রশাসন। দ্রুততম সময়ে সেটা রিকভার করার জন্য যা করা দরকার সেই প্রস্তুতি আমরা শুরু করেছি। আমরা আশা করি যে এটা খুব দ্রুততম সময়ে এটার কার্যক্রম শুরু হবে। পানি কমলে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে এলজিডি নির্বাহী প্রকৌশলী। এখন তো পানি বেশি, পানিটা একটু কমলে আমরা ওখানে যদি জিও ব্যাগের প্রয়োজন হয় আমরা জিও ব্যাগ ওখানে ফেলবো।
শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ব্রাহ্মণবাড়িয়ায় শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে বইছে আগাম আনন্দের সুবাতাস, চলছে প্রস্তুতি। এছাড়াও মণ্ডপে মণ্ডপে ইতিমধ্যেই দেবী দুর্গার প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কারিগররা। প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। প্রতিনিধি আফাম কাউসার ইমরানের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের আর মাত্র কয়দিন বাকি। পূজার প্রস্তুতি নিচ্ছে পূজারীরা। মৃৎশিল্পী কারিগররা বাঁশ, খড়, মাটি, ধানের গুঁড়া সহ নানা রকম উপকরণ দিয়ে স্বর্গলোকে দেবী দুর্গার প্রতিমা সহ শিব, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, সিংহ, মহিষ, ময়ূর, ইঁদুর, পেঁচা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন। কয়েকদিনের মধ্যেই রং তুলির আচর শেষে প্রতিমা মণ্ডপে মণ্ডপে পৌঁছে দেওয়া হবে। তাই শেষ মুহূর্তে ব্যস্ততার কমতি নেই মৃৎশিল্পীদের। অন্যান্য বছরের মতো এবারও তাই বানাইছি। আমার প্রতিমা মোটামুটি সব বিক্রি হয়ে গেছে। আমরা এই বছর মূর্তি তৈরি করছি 39টা তৈরি করছি। আমরা কর্মচারী বিদায় যা আছে মোটামুটি আমরা ভালোই দুর্গা উৎসব পালন করি। আতঙ্ক নয়, উৎসবকে উৎসব মুখর ভাবে পালন করতে চাই। এখন পর্যন্ত প্রতিমা তৈরির প্রায় 85% কাজ শেষ করেছে মৃৎশিল্পীরা। তারা জানান, গত বছর থেকে এবার প্রতিমার চাহিদা বেশি থাকায় গতবারের ক্ষতি কাটিয়ে উঠে লাভের আশা করছেন তারা। অন্যান্য বারের ন্যায় এবছর আমরা শান্তিপূর্ণভাবে পূজাটি উদযাপন করতে পারবো। এদিকে দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার। প্রতিটি মণ্ডপকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পাশাপাশি সকলকে গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সমস্ত হিন্দু সম্প্রদায়ের ভাই প্লাস বাংলাদেশি বিভিন্ন ধর্ম বর্ণ সবার প্রতি আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যে গুজবে কেউ যেন কান না দেয়। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী থাকবে, সেনাবাহিনী, র্যাব, ফায়ার ব্রিগেড এরা থাকবে। এবছর ব্রাহ্মণবাড়িয়া শহর সহ 9টি উপজেলায় প্রায় 577টি মণ্ডপে দুর্গাপূজা পালিত হবে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।